সবাইকে আমন্ত্রণ, সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে প্রায় ৬,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু এক জেলাতেই ৩৫০০ কোটি টাকা লোপাট হয়েছে। আর প্রতিমন্ত্রীর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজ স্বাক্ষরে প্রকল্প বাগিয়ে নিয়েছেন, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা। উপকূলীয় জেলা পিরোজপুর গেল ১৮ মাস ধরে এই এলাকার রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ বেশ কিছু অবকাঠামোর উন্নয়ন পুরোপুরি বন্ধ। মন্ত্রণালয় বলছে, বিগত আমলে এসব প্রকল্পে প্রায় ৬,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাতের আধারে ডিপিপি বানিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। ২৪ ঘন্টার মধ্যে ডিপিপি রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে। এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া নিজে প্রকল্প বানিয়েছেন, যা বিধি বহির্ভূত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এক ভিডিও বার্তায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সচিবের সই ছাড়া প্রকল্প পাশ করার সুযোগ নেই। তবে সচিব দেশের বাইরে থাকায় কয়েকটি প্রকল্প তার স্বাক্ষর ছাড়া অনুমোদন দেয়া হয়েছে। এটা একেবারেই ইম্পসিবল। কোনো প্রকল্প পাশ করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, তো আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। এদিকে শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু এক জেলাতেই এলজিআরডি থেকে ৩৫০০ কোটি টাকা লোপাট হয়েছে। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবং সেটা এই এলজিআরডি মিনিস্ট্রি থেকেই গেছে, ডিপার্টমেন্ট থেকেই গেছে। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সব কিছু বোঝেনি। এসব দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে সরকার, যার প্রতিবেদন দেয়া হবে ৬০ কর্মদিবসের মধ্যে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করছে একটি গোষ্ঠী। ৫ই আগস্টের বিতাড়িতদের সাথে গোপনে যোগাযোগ করছে কেউ কেউ। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচি শেষে বক্তব্যে অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন, ১ মাসের মধ্যেই শিশু রামিজার হত্যাকারীর কঠোর এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেন তারেক রহমান। আরফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে করেছিলেন নতুন অধ্যায়ের সূচনা, প্রায় ৪.৫ দশক পর সেখানে দাঁড়িয়ে তার উত্তরসূরি। ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে সংস্কারের অভাবে কার্যকারিতা হারায় জলাধারটি। শনিবার সেখানেই পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সমস্যার সমাধান সহ বহুমাত্রিক সুবিধা পাবেন এই অঞ্চলের লাখো কৃষক। তারেক রহমানকে দেখতে খাল পাড়ে জড়ো হন হাজারো মানুষ। এ সময় শিশু রামিসার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি, প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না, আইনকে আইনের মতো কি চলতে দিচ্ছে?
দিচ্ছে না। জামায়াতকে ইঙ্গিত করে পতিত আওয়ামী লীগের সাথে তাদের অতীতের মতো আতাতের অভিযোগ তোলেন তিনি। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। মাত্র 3 বছরে সারা বাংলাদেশে প্রায় 3,500 মাইল খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাধ্যমে সেই সময় সারা বাংলাদেশে এক ধরনের কৃষি বিপ্লব ঘটেছিল। এবার সেই পথ অনুসরণ করছেন তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। করতে চান সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন, যার অগ্রগতি এরই মধ্যে 25%। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে কোথাও কোথাও খাল খননের নামে নষ্ট করা হচ্ছে কৃষি জমি, আবার কোথাও কোথাও খাল খনন করা হচ্ছে শুধুমাত্র পলিমাটি সরিয়ে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে। প্রায় 2 দশক পর এবার ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মদিন, যার উদ্বোধন করেন সরকার প্রধান। নজরুল সাহিত্যে অসামান্য অবদানের জন্য দুজনের হাতে তুলে দেন সম্মাননা। বলেন নজরুল শিক্ষায় এগিয়ে নিতে হবে জাতিকে। এখানেও কথা বলেন শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। ময়মনসিংহ জেলা বিএনপির সাংগঠনিক সভার মাধ্যমে শেষ হয় প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ। শিশু রামিজার ধর্ষণ এবং হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। সকালে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঈদের আগেই দেওয়া হবে চার্জশিট, আর সেক্ষেত্রে ছুটির পরপরই বিচার শুরু করা যাবে। মন্ত্রী বলেন, আলোচিত এই মামলার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ পুরো দেশ। ধর্ষক সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছেন নানা শ্রেণী পেশা মানুষ। প্রধানমন্ত্রী ভুক্তভোগীর পরিবারে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। বৈষম্য করে থাকে। রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী কথা বলেন মামলা জট, বিচার ব্যবস্থা, নানা সমস্যা ও করণীয় নিয়ে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায়, এটা নিয়ে কাজ চলছে। মন্ত্রী জানান, বৈষম্যমূলক আইন বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আইনি যেটুক ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে, আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। এ সময় উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টিও। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আসাদুজ্জামান বলেন, আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয় সেদিকে সরকারের নজর আছে। নেত্রকোনার শিশু মেঘলার ধর্ষণের ঘটনা গভীরভাবে মনিটর করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ কলকারখানা চালু সহ দেশের স্থবির অর্থনীতি চাঙা করতে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজটি বাস্তবায়ন হলে 25 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। বন্ধ বৃহৎ শিল্প কারখানা চালু ছাড়াও কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরানো, রফতানি বৈচিত্র্যকরণ এবং বেকার যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে সহায়তা দেওয়া হবে। এই প্যাকেজের আওতায় 7% সুদে ঋণ পাবেন গ্রাহকেরা, বাকিটা ভর্তুকি দেবে সরকার। গভর্নর জানান, ঋণের নামে ব্যাংকিং খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয়। অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি।
এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র এবং মরক্কো সফর নিয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। সামরিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের জানান, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সফরে যুক্তরাষ্ট্রের সাথে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে। এছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ব্যবসা, বিনিয়োগ এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে গুরুত্ব পেয়েছে। অন্যদিকে মরক্কোর সঙ্গে বাংলাদেশের B2B যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানানো হয়। দুই দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সামরিক চুক্তি তো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে না, এখানে একটা সরকারি একটা সিদ্ধান্ত আছে, এখানে সামরিক সংস্থা আছে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের আলোচনার ব্যাপার আছে। তো এখানে অনেকগুলো আমার মনে হয় সংস্থা আছে যাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। তো কোন পর্যায়ে আছে সেটা তো এখন আমি এই মন্ত্রণালয় থেকে আমি বলতে পারছি না। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই ধরেছেন বাড়ির পথ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস এবং লঞ্চ টার্মিনালে ছিল না বাড়তি চাপ। নৌপথে বাড়ি ফিরতে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানান, নৌকায় নদী পারাপার এবং লঞ্চে ওঠা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রী চাপ, তবে নেই হুড়োহুড়ি। যাত্রীরা জানালেন, কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছেন। নানু বাসায় যাচ্ছি। বাসের যানজটে একটু ঝামেলা থাকে, এর জন্য আমরা সবসময় ট্রেনটাই প্রেফার করি। আমরা অনলাইনে টিকিট কেটেছি, 3টা পাইছি আর বাকি 2টা পাইনি। ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাগ করে দিব। রেল সচিব জানালেন, শিডিউল বিপর্যয় কমাতে তারা তৎপর। যাত্রী দুর্ভোগ লাঘবেও দিলেন আশ্বাস। গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি। সরকারের ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই তেমন যাত্রী চাপ। যারা সড়ক পথে ঘরমুখো তারা জানালেন, যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখেই ফিরছেন আগেভাগে। ভোগান্তি তেমন আহামরি এখনো দেখছি না। আর হ্যাঁ, ইনশাল্লাহ ঈদের একটা তো আনন্দ আমেজ তো আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আশা করা যায় আগের তুলনায় ভালো হবে ইনশাল্লাহ। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে নির্ধারিত রুটের নৌযানেও যাত্রী চাপ ছিল কম। খালি আসন নিয়ে ছেড়েছে অনেক লঞ্চ। ঈদ উপলক্ষে নৌপথ ও লঞ্চ টার্মিনালের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কাভার করছি। সদরঘাটে নিরাপত্তা আয়োজন পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ঘুরে দেখেন পন্টুন, নৌপথ। প্রতিমন্ত্রী জানান, যাত্রীদের নিরাপত্তায় এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটের দুই পাশে 2টা নৌকা ওঠার জন্য 2টা পল্টন করেছে। কোনো প্যাসেঞ্জার নদী, নৌকা বা ট্রলার যোগে কোনো জাহাজে উঠতে পারবে না। এবং আমাদের এইখানে ঘাটে কোনো হকার কিংবা যাদের মাধ্যমে যাত্রীদের স্বাভাবিক মুভমেন্ট ব্যাহত হতে পারে, এই ধরনের কোনো লোক থাকবে না। লঞ্চগুলোতে কোনো মালামাল পরিবহন করবে না। ঘাট ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এলেও আগের মতোই কিছু লঞ্চ বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তার চারের আজকে যাত্রী মাস্টার কেবিনে আমরা সচরাচর যাতায়াত করি 700 টাকায়, কিন্তু সেখানে আজকে ভাড়া নিচ্ছে 1500 টাকা। লঞ্চ ঘাটের নিরাপত্তায় কোনো বাড়তি উদ্যোগ দেখিনি, বাট মানুষজন আসলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছে। গত রোজার ঈদে যেরকম একটু প্রবলেম শুনেছিলাম, এইবার এরকম এখনো শুনিনি। সরকারি বেসরকারি অফিস ছুটি হলে সদরঘাট লঞ্চ টার্মিনালে চাপ বাড়বে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার এরিনায় উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো 2 দিনব্যাপী হোন্ডা ফান ডে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই মেগা ইভেন্টে রাজধানী এবং এর আশপাশের বিপুল সংখ্যক মোটর বাইক প্রেমী অংশ নেন। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল হোন্ডার জনপ্রিয় মডেল NX200 এবং হর্নেট 2.0। মোটরসাইকেলের লাইভ টেস্ট রাইড নেওয়ার সুযোগ ছিল। 2 দিন জুড়েই বাইক দুটির অন হ্যান্ড অভিজ্ঞতা নিতে রাইডারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। টেস্ট রাইডের পাশাপাশি পুরো ভেন্যু জুড়ে ছিল হোন্ডার ফ্ল্যাগশিপ মডেলের ডিসপ্লে জোন, আকর্ষণীয় পুরস্কার সহ গেমিং জোন এবং মিউজিক্যাল পারফরম্যান্স। মিথ্যা অভিযোগ এবং হয়রানিমূলক রাজনৈতিক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় সুনামের সাথে কারওয়ান বাজারে ব্যবসা করে আসলেও একটি কুচক্রী মহল গত 20 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার করে একটি অখ্যাত ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে। এছাড়া একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয় বলে জানানো হয়। এছাড়া জুলাই আন্দোলনের মিথ্যা মামলায় এবং আসামি হিসেবে দেখানো হয়েছে। সার্বিক দিক ব্যাখ্যা করে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন তিনি। হাম এবং উপসর্গে মৃতের সংখ্যা 500 ছাড়ালো। গেল 24 ঘন্টায় 13 জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 68 দিনে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 512 জনে। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 2132 জন। স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ছুটেছেন এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে। এতে বাড়ছে ভোগান্তি। এদিকে সচিবালয়ে চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত এলাকাগুলো ঈদের ছুটি পাবেন না ডাক্তার ও নার্সরা। দেশ জুড়ে হামের প্রাদুর্ভাবের টের পাওয়া যাচ্ছে এবং সেটা মার্চ মাস থেকে। রাজশাহী এবং পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে উপসর্গ নিয়ে হাসপাতালে আসতে থাকে রোগীরা। সচিবালয়ে রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের ভেন্টিলেটর, নেবুলাইজার, স্যালাইন সহ নানান চিকিৎসা সামগ্রী হস্তান্তর এসব অনুষ্ঠানে করা হয়ে থাকে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর খুন করা স্কুল ছাত্রী রামিসার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিড় করেন শোকাহত মানুষ এবং জনপ্রতিনিধিরা। শনিবার দুপুরে স্বজনদের সাথে দেখা করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি সহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় রামিসার কবর জিয়ারত এবং দোয়া মোনাজাতে অংশ নেন তারা। শোকার্ত স্বজনদের সমবেদন এবং পাশে থাকার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। সংসদ সদস্য রতন বলেন, এরই মধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল পুরস্কার 2026 পেলেন অধ্যাপক রশিদুন নবী এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, সঙ্গীত এবং মানবতার চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পুরস্কারপ্রাপ্ত 2 গুণীজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের গবেষণা ও সঙ্গীত চর্চা নজরুল চর্চাকে আরও উদ্বুদ্ধ করছে বলে উল্লেখ করেন তারা। ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক কন্টিনিউইং মেডিকেল এডুকেশন প্রোগ্রাম আয়োজন করেছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল। সম্প্রতি ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছিল 4টি বিশেষ সেশন। এই সিএমই প্রোগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ব্র্যান্ড JMI স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে জানান আয়োজকরা। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, বাংলাদেশের রোগীদের বিদেশে না গিয়ে নির্ভরযোগ্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে পর্যায়ক্রমে এবং সে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমের দৃষ্টি আকর্ষণ করা। অনুষ্ঠানে অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়। দর্শক, ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।